সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা ট্রাম্পের। এদিকে ২১ ঘণ্টার আলোচনা ভেস্তে গেল, কোন পথে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। অপরদিকে আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ। এবং সবশেষে থাকছে, শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিলেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, কমেন্টসে লিখে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, একটা পর্যায়ে হরমুজ দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হবে এবং বের হতে দেওয়া হবে, এমন অবস্থানে পৌঁছাবো আমরা, কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না। তবে হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী। ট্রাম্প আরও বলেন, আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে এবং গতিরোধ করতে নির্দেশ দিয়েছি যারা ইরানকে টোল দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। আরেক পোস্টে ট্রাম্প উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দেন। তিনি লেখেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। তৎক্ষণাৎ ইরান প্রতিক্রিয়া দেখায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। এ ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়ে সংঘাতে। এদিকে ২১ ঘণ্টার আলোচনা ভেস্তে গেল, কোন পথে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনো চুক্তি হয়নি। যুদ্ধ থামাতে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসলেও কোনো চুক্তিতে পৌঁছতে না পেরে ইসলামাবাদ ছেড়ে গেছে দুই দেশের প্রতিনিধি দল। আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমে ইসলামাবাদ ছাড়ে মার্কিন প্রতিনিধি দল, এর কয়েক ঘণ্টা পর ইরানের প্রতিনিধি দল। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই ইসলামাবাদ ছাড়েন ভ্যান্স। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী পাকিস্তান সময়ে রবিবার সকাল ৭টা ৮ জিএমটি ২টো ৮ ভ্যান্স এয়ারফোর্স 2 উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় জানান। ঐতিহাসিক এ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশানর। ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেন, সহজ কথা হলো, আমরা ইরানের তরফ থেকে একটি ইতিবাচক অঙ্গীকার চাইছিলাম যে তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো উপকরণ খুঁজবে না যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা দেবে। তিনি আরও বলেন, প্রশ্ন হলো, আমরা কি ইরানের তরফ থেকে পরমাণু অস্ত্র তৈরি না করার ব্যাপারে কোনো মৌলিক ইচ্ছাশক্তি দেখতে পাচ্ছি, শুধু এখন বা আগামী ২ বছরের জন্যই নয়, বরং দীর্ঘমেয়াদেও। আমরা এখনও তা দেখিনি, আশা করি ভবিষ্যতে কখনো দেখব। ইসলামাবাদে বক্তব্য দেওয়ার সময় ভ্যান্স পুনরায় যুদ্ধ শুরু হবে এমন ইঙ্গিত দেননি, বরং তিনি ইঙ্গিত দেন, ইরান চাইলে এখনও যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ও সেরা প্রস্তাব গ্রহণ করতে পারে। আবার মতপার্থক্য দূর করতে ভবিষ্যতে নতুন কোনো আলোচনার কথা ভ্যান্স বলেননি। তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে দুই পক্ষের আলোচনা চলবে। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর ইসলামাবাদ থেকে রওনা দিয়েছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জুলকাদার, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমেদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসির হেম্মতি এবং কয়েকজন আইন সদস্য। বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, স্বাভাবিকভাবেই শুরু থেকেই একটি বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আশা আমাদের করা উচিত হয়নি এবং শুধু আমরাই নই, কেউই এমনটা আশা করেনি। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ইরানের দ্বন্দ্ব চলছে তা এক বৈঠকেই শেষ হয়ে দুই দেশের শান্তি চুক্তি হবে এমনটা কেউই আশা করেনি। উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস পাকিস্তান এবং এই অঞ্চলে অন্যান্য ঐতিহ্যবাহী জোটের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। এর আগে ইরান যদি কোনো চুক্তিতে না আসে তাহলে আবার হামলা হবে, এ হুমকি ট্রাম্প দিয়ে রেখেছিলেন। এর ফলে বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় এ প্রশ্ন বড় হয়ে উঠেছে, এখন কি হবে? আবার কি যুদ্ধ শুরু হবে? তবে যুদ্ধ আবার শুরু হবে এমন ইঙ্গিত এখনও না পাওয়ার কথাই লিখেছেন বিবিসির বিশ্ব সংবাদদাতা জো ইনউড। তার ভাষায়, ইরানের ওপর হামলা আবার শুরু হবে কিনা এ বিষয়ে কোনো ঘোষণা নেই, তবে সম্ভাবনা যে বেড়েছে তা নিশ্চিতভাবেই বলা যায়। CNN-এর তাৎক্ষণিক এক বিশ্লেষণে বলা হয়েছে, কোনো চুক্তি না হওয়ায় যুদ্ধের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তবে ট্রাম্প আবার যুদ্ধ শুরু করতে চাইবেন কিনা তা এখন স্পষ্ট নয়, কারণ এ যুদ্ধ ক্রমশ আমেরিকায় অজনপ্রিয় হয়ে উঠছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসলামাবাদ সংলাপ নামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে। 1979-র ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মতো সরাসরি সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আয়োজক হিসেবে দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করেন এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। শান্তির জন্য ঐতিহাসিক ইসলামাবাদ সংলাপ শেষে সমঝোতায় পৌঁছতে না পারায় পরস্পরকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। এ ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়ে সংঘাতে। অপরদিকে আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন 3 পথ। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ 21 ঘণ্টার আলোচনা হয়েছে, কিন্তু ইরান আর যুক্তরাষ্ট্র কোনো পক্ষই কোনো চুক্তিতে যাওয়ার বিষয়ে সম্মত হতে পারেনি। তবে এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন 3টি কঠিন পথ খোলা আছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে, প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, যুদ্ধ আবার শুরু করা, যা ইতিমধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তিনি সাপ্তাহিক ছুটিতে ফ্লোরিডায় গেছেন। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আমরা আমাদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছি, কোন বিষয়ে ছাড় দিতে রাজি আছি সেটাও বলেছি। তারা আমাদের শর্ত মানতে রাজি হয়নি। বিশেষ দূত স্টিভ উইটকফের ভাষায়, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ওবামা আমলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শেষ বড় চুক্তি হতে 2 বছর লেগেছিল। সেই চুক্তিতেও ইরানকে অল্প পরিমাণ পারমাণবিক মজুদ রাখার সুযোগ দেওয়া হয়েছিল। মূল সমস্যা দেখা দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। এ বিষয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে ইরান বলছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্বাক্ষরকারী হিসেবে নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। তবে যুক্তরাষ্ট্র বলছে, এটাই প্রমাণ করে ইরান সব সময় পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ রাখতে চায়। 40 দিনের যুদ্ধ এই অবস্থানকে নরম করেনি, বরং আরও শক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের প্রিয়জনদের ক্ষতি আমাদের জাতির স্বার্থ ও অধিকার রক্ষার সংকল্পকে আগের চেয়ে আরও দৃঢ় করেছে। শেষ পর্যন্ত দুই পক্ষই মনে করছে প্রথম দফায় তারা জিতেছে, সে কারণে কেউই এখন সমঝোতার মেজাজে নেই। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে 21 এপ্রিল। তবে যুদ্ধ আবার শুরুর হুমকি ট্রাম্পের হাতে সবচেয়ে বড় চাপ তৈরির হাতিয়ার। কিন্তু এই পথে রাজনৈতিক মূল্য অনেক বেশি, কারণ বিশ্বের মোট তেলের 20% হরমুজ প্রণালী দিয়ে যায়।
যুদ্ধ আবারও শুরু হলে বাজার পড়বে, সংকট বাড়বে, মূল্যস্ফীতি আরও চাপে পড়বে, যা এখনই ৩.৩% আছে। এবং সবশেষে থাকছে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিলেন। পাকিস্তানে দাঁড়িয়ে শনিবার সন্ধ্যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা করলেন যে ইরান যুদ্ধের অবসানে কোনো চুক্তি হয়নি। আর ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিক্সড মার্শাল আর্টস বা ইউএফসি লড়াই উপভোগ করছিলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মায়ামির সেই অ্যারেনায় কয়েক ঘণ্টা কাটান ট্রাম্প। তার চারপাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, পরিবারের কয়েকজন সদস্য, ইউএফসি কর্মকর্তারা, যুক্তরাষ্ট্রের ভারতস্থ রাষ্ট্রদূত সার্জিও গোর, সঙ্গীতশিল্পী ভানিলা আইস, সাবেক এফবিআই কর্মকর্তা ড্যান বনগিনো এবং পডকাস্টার জো রোগান। যখন পাকিস্তানে ভ্যান্স সাংবাদিকদের বলছিলেন যে দুঃখজনক খবর, আমরা কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি, তখন মায়ামিতে ট্রাম্প বড় স্ক্রিনে লড়াইয়ের হাইলাইট দেখছিলেন। এত মানুষের মাঝেও ট্রাম্পকে দেখা যায় অনেকটা বিচ্ছিন্ন। লোকজন তার কাছে এসে আপডেট দিয়ে আবার সরে যাচ্ছিলেন, আর তিনি স্থিরভাবে বসে লড়াই দেখছিলেন। অ্যারেনায় প্রবেশের সময় ইরানের সঙ্গে আলোচনার ব্যর্থতার খবর ট্রাম্প জানতেন কিনা তা স্পষ্ট নয়। তিনি ফোন ব্যবহার করেননি, বরং রুবিও এক পর্যায়ে নিজের ফোন তাকে দেখান। তবুও ট্রাম্পের মুখে কোনো হতাশা বা রাগের ছাপ ছিল না। এক পর্যায়ে ক্যামেরার দিকে হালকা হাসি আর বিজয়ীদের উদ্দেশ্যে থামস আপ দিতে দেখা যায় তাকে। ফ্লোরিডায় যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, চুক্তি হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না। তিনি দাবি করেন, আমরাই জিতেছি, যেভাবেই হোক। তবে ওয়াশিংটনে ট্রাম্পের জন্য অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। দেশে বাড়ছে মূল্যস্ফীতি, জ্বালানির দামও বেড়েছে, আর এসবের জন্য তার নেওয়া যুদ্ধ সিদ্ধান্তকেই দায়ী করছেন সমালোচকরা। ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকির কারণে ডেমোক্র্যাটদের পাশাপাশি তার কিছু সমর্থকও ক্ষুব্ধ। কংগ্রেসের ডেমোক্র্যাটরা তার অভিশংসন দাবি করছেন এবং তার মানসিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে এসব চাপ থেকে দূরে মায়ামির সেই অ্যারেনায় ট্রাম্প যেন নিজের স্বস্তির জায়গায় ছিলেন। দর্শকের উচ্ছ্বাস, আগ্রাসী লড়াই, সব মিলিয়ে পরিবেশটা অনেকটা তার রাজনৈতিক সমাবেশের মতোই। একটির পর একটি লড়াই চলেছে, রক্তমাখা মেঝে, বিজ্ঞাপনে ভরা খাঁচা, সবকিছুতেই চোখ রেখেছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং টিফানি ট্রাম্প, ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তার সঙ্গী বাটিনা অ্যান্ডারসন। তবে ভ্যান্সের সঙ্গে পাকিস্তানে থাকায় অনুপস্থিত ছিলেন ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনার।